স্বামীজি কি কোনো সাধারণ সন্ন্যাসী ছিলেন, নাকি তিনি ছিলেন এক মহামানব, নাকি তিনি এক অলৌকিক শক্তির মহাপুরুষ ছিলেন? মৃত্যুর প্রায় 20 মাস আগেই স্বামীজি একজনকে জানিয়েছিলেন তার মৃত্যুর হবে 4 জুলাই। হলেও তাই আশ্চর্য আরো, স্বামীজির দেহ রক্ষার সঙ্গে সঙ্গে তার ভক্ত, পশু পাখি সবাই মরে গেল। মাত্র 39 বছর 6 মাসেই দেহপাত হলো স্বামীজির। শরীরে ছিল 32 রকমের রোগ, কিন্তু কেন, কিভাবে স্বামীজি এত কম বয়সে চলে গেলেন? কেমন ছিল তার সেদিন, শেষের কয়েকটা মাস, সারাটা দিন কোথায় থাকতেন, কি করতেন, কেমন ভাবে কাটতো তার? জীবনের শেষ দিকে মানুষ তার ভালো লাগতো না, কেন দূরে থাকতেন মানুষের থেকে? মল্লযোদ্ধার মতো শক্তিশালী, লম্বা চওড়া এই মানুষটি তার অলৌকিক শরীর ছেড়ে গেলেন 1902 সালে, মাত্র 39 বছর বয়সে। তার শরীর যদি আরো বেশি স্থায়ী হতো, তাহলে আমাদের দেশের ভাগ্যের আকাশে আরো কি বদল দেখতে পেতাম আমরা, কি কি উপহার পেতাম আমরা এই অমৃত পুত্রের কাছ থেকে। নমস্কার, আমি রেনেসা, আর মাইথোলজি বাই রেনেসাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুদিন, আর তার মৃত্যুদিনে এই মহামানবের জীবনের শেষের কয়েকটা দিনের পাতা আমি উল্টাবো। কারণ তার সারা জীবনে তিনি যা কাজ করেছেন, তাকে এই একটা মাত্র এপিসোডে তুলে ধরা কখনোই সম্ভব নয়। কিন্তু যখন এই কাজের জন্য আমি রিসার্চ করছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমি হাসবো, আমি অবাক হব, না আমি কি করব। কারণ এই মানুষটা তার 39 বছরের জীবনে আমাদের যা দিয়ে গেছেন, যে জীবন বোধ দেখিয়েছেন, আমাদের এই সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু এই মানুষটাকে ভারতবাসী হিসাবে আমরা কি দিতে পেরেছি? লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকেরও একই অনুভূতি হয়েছে। চলুন আজকের এই এপিসোডটা স্বামীজির জন্য শুরু করি। কিন্তু যাদের জন্য স্বামীজি এত আত্মত্যাগ করেছেন, তিলে তিলে বিসর্জন দিয়েছেন তার নিজের সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছু, তারা কিন্তু স্বামীজিকে আঘাত করতে এতটুকু পিছপা হয়নি। যখনই সুযোগ পেয়েছেন, আঁচড় কেটেছেন স্বামীজির কর্মকাণ্ডে, তার জীবনে। আর তাই তো স্বামীজি একবার খুব দুঃখ করে লিখেছিলেন, এ দেশ হিংসুক, নির্দয় লোকে ভর্তি, যারা আমার কাজ লণ্ডভণ্ড করে দিতে চেষ্টার কসুর করবে না। এই আঘাতের পর আঘাতেই হয়তো জীবনের শেষ কটা দিন শুধুমাত্র পোষ্যদের নিয়েই দিন কাটাতেন স্বামী বিবেকানন্দ। কিন্তু কেন এত কম সময়ের জন্য এসেছিলেন এই মানুষটি? মাত্র 39 বছরেই কেন তাকে চলে যেতে হয়েছিল? এই প্রশ্নটা বোধহয় আমাদের অনেক বেশি ভাবায়, আমাদের বাঙালিদের কাঁদায়। আপনারা জানলে অবাক হবেন, এই মানুষটা যার এত কর্মকাণ্ড, তার রোগের কিন্তু অন্ত ছিল না। 20 বছর ধরে 32 রকমের রোগে ভুগেছিলেন তিনি। শুরু সেই পিতার মৃত্যুর পরে বিধ্বস্ত নরেন্দ্রনাথে সবসময় কঠিন মাথার যন্ত্রণা শুরু হয়। ধীরে ধীরে তা থেকেই হাই ব্লাড প্রেশার ছিল, সারা জীবনের পেটের অসুখ। আস্তে আস্তে শুরু হয় কোমর ব্যথা, নিয়মিত জ্বর, ডিসপেপসিয়া হলো স্নায়ুর রোগ, নিউরোস্থেনিয়া, লিভারের রোগ, ডায়াবেটিস ছাড়াও বার দুয়েক হার্ট অ্যাটাক। শরীরে নানা রোগের প্রকোপ, কিন্তু জর্জরিত বা পরাজিত নন আমাদের বিবেকানন্দ। আমাদের দেশের চিন্তাধারায় বরেণ্য মানুষদের তিরোধান দিবস নিয়ে আমাদের বিশেষ উৎসাহ নেই, কিন্তু স্বামীজি, তিনি তো আলাদা। স্বামীজি তো মৃত্যুঞ্জয়ী, তার বেঁচে থাকা শুরু তিরোধানের পর থেকেই তো। কিন্তু স্বামীজির শেষের কয়েকটা দিন কেমন ছিল, কিভাবে হয়েছিল স্বামীজির মৃত্যু, এটা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। অনেকে বলেন স্বামীজি তার মৃত্যু বিষয়ে আসলে বুঝতে পেরেছিলেন, কারণ ঠিক তার মৃত্যুর 2 দিন আগে ভগিনী নিবেদিতাকে ডেকে পাঠিয়েছিলেন স্বামীজি। পঞ্চ ব্যঞ্জন দিয়ে খুব যত্ন করে খাইয়েছিলেন ভগিনী নিবেদিতাকে। নিজের প্রিয় শিষ্যার পা পর্যন্ত ধুয়েছিলেন স্বামীজি। তিনি কি কিছু বুঝতে পেরেছিলেন? এতে খুব অবাক হয়ে গিয়েছিলেন ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা জানতে চেয়েছিলেন স্বামীজির কাছ থেকে, কেন এমন করলেন আপনি? উত্তরে বিবেকানন্দ মনে করিয়ে দেন যিশুর কথা, তিনিও যে এমনই করেছিলেন শিষ্যদের সঙ্গে। শুনে অবাক হয়ে নিবেদিতা বলেছিলেন, সে তো লাস্ট সাপারের সময়। উত্তরে সামান্য হেসে বিবেকানন্দ বলেছিলেন, সিলি গার্ল।
সেই দিনটা আর 5টা দিনের মতোই ছিল। বৃষ্টি পড়ছিল, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। স্বামীজি সেদিনও খুব ভোরেই উঠেছিলেন, খুব সকালে উঠেই একেবারে মন্দিরে চলে গিয়েছিলেন আর সেখানে বসে ধ্যানে মগ্ন হয়েছিলেন, যেমনটা তিনি করে থাকেন। তিনি যে অসুস্থ, তার শরীরে যে রোগ রয়েছে, এটা বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না। হাসি ঠাট্টাও করেছিলেন সেদিন। দুধ ফল খাওয়ার সময় খুব হাসি মজা করেছিলেন সেই দিন। চা কফিও খান, খানিক পরে গঙ্গা থেকে ইলিশও কেনেন। স্বামী প্রেমানন্দর সঙ্গে খানিকক্ষণ বেড়ান গঙ্গা পাড়ে। এরপর 8:30 নাগাদ বসলেন ধ্যানে। তা চলল 11টা পর্যন্ত। গান গেয়ে উঠলেন, শ্যামা মা কি আমার কালো। দুপুরের খাওয়ায় ছিল ইলিশের আধিক্য, ঝোল থেকে ভাজা। বছরের প্রথম ইলিশ মাছ বেশ তৃপ্তি করে খেলেন তিনি। এরপর দুপুর 12:30 নাগাদ ঘুমিয়ে পড়েন স্বামীজি। অল্প সময় পরে জেগে ওঠেন। সে প্রথম সামান্য শরীর খারাপের কথা জানালেন, মাথা ব্যথা করছিল তার। কিন্তু পরে ফের লাইব্রেরিতে গিয়ে ব্যাকরণ পড়ালেন সাধু ব্রহ্মচারীদের। এরপরে তাকে খানিকটা ক্লান্ত দেখাচ্ছিল। বিকেলে 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে এলেন বেলুর বাজার পর্যন্ত। অন্য দিনের থেকে হাঁটলেন অনেকটা বেশি, প্রায় 2 মাইল। বিকেল 5টা নাগাদ মাঠে ফিরে বললেন, আমার শরীর আজ একটু ভালো আছে। কে জানতো তার নশ্বর জীবন আর মাত্র কিছুক্ষণের। 7:45 নাগাদ নিজের ঘরে থাকাকালীন শিষ্যদের বলেন, গরম লাগছে, জানালা খুলে দাও। মেঝের বিছানায় শুয়েও পড়লেন। রাত তখন 9টা। চিত অবস্থা থেকে বাঁদিকে ফেরার পরে ডান হাতটা কেমন কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। শিশুর মতো কেঁদে ফেললেন স্বামীজি। রাত 9:02 থেকে 9:10 মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে ফের দীর্ঘশ্বাস ফেললেন। এরপর মাথা নড়ে উঠল, পড়ে গেল বালিশ থেকে। চোখ তখন স্থির, অথচ মুখে সেই অপরূপ উজ্জ্বল হাসি। প্রাথমিকভাবে তাই বোঝা যায়নি কি হয়েছে। শিষ্যদের ধারণা ছিল সমাধি হয়েছে তার, কিন্তু পরে ডাক্তার এসে জানালেন সব শেষ। কেমন ভাবে তিলে তিলে অতি পরিশ্রম করে এই ক্ষণ জন্মা মহাপুরুষেরা তাদের বিশাল ঋণে আমাদের আবদ্ধ করে চলে যান, তাই না? আর আমরা সেই ঋণ বোধহয় আমাদের জীবনকালে চুকাতে পারি না। একটার পর একটা জেনারেশন আসে, কিন্তু এই মহামানবের ঋণ থেকেই যায়, বাড়তে থাকে, আমাদের জীবনের সঙ্গে আবদ্ধ হয়ে গেছে। স্বামীজির আদর্শ, স্বামীজির জীবন। তাই আজ তার তিরোধান দিবসে জার্মান দার্শনিকের সেই উক্তিটা ভীষণ মনে পড়ছে। ওই যে তিনি বলেছিলেন না, কোনো মহামানবকে যদি সত্যিই আপনি শ্রদ্ধা করেন, তাহলে তার তিরোধান দিবসে কোনো দুঃখ নয়, কাঁদা নয়, বরঞ্চ তার স্বপ্নকে বাস্তবায়িত করার কাজে আসুন লেগে পড়ি। তাই তো স্বামীজির তিরোধান দিবসে কোনো দুঃখ নয়। তার চলে যাওয়ার এতগুলো বছর পরেও তিনি সমানভাবে আমাদের জীবনে রয়েছেন। তার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা কতটা পেরেছি, সেই প্রশ্ন আজ আমাদের করতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি একটা সমাজ গড়ার জন্য, একটা ভালো সমাজ গড়ার জন্য, যে স্বপ্ন স্বামীজি দেখেছিলেন। একটা স্বার্থপর সমাজের কি হতে পারে তা বোধহয় আমরা তিলে তিলে বুঝছি। তাই আজ স্বামীজির আদর্শকে আঁকড়ে ধরার বড্ড প্রয়োজন আমাদের। আজকের এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত লিখুন। আপনারা কিভাবে সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারেন আপনাদের ঘরের মধ্যে থেকেই। আপনাদের ইচ্ছেগুলো কি, আপনাদের আইডিয়াগুলো কি একটা ভালো সমাজ গড়ার জন্য, সেটা অবশ্যই এই কন্টেন্টে কমেন্টে লিখে জানান। আর সবাই ভালো থাকবেন। আরো একটা কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি। নতুন কন্টেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেটাও আমাকে লিখে জানান। সবাই ভালো থাকবেন। নমস্কার।